আসসালামু আলাইকুম সবাইকে। ভোলা জেলার এটা আমার তৃতীয় ভিডিও। এই মুহূর্তে আমরা চলে আসছি ভোলার অন্যতম ব্যস্ততম জায়গা ভোলার বাস স্ট্যান্ডে। ইনশাল্লাহ এখান থেকে আমরা চরপেশন যাব, উদ্দেশ্য চরপেশন টাওয়ার দেখার জন্য। ভোলার মানুষের দৈনন্দিন যাতায়াতের ক্ষেত্রে এই বাস স্ট্যান্ডের গুরুত্ব অনেক। সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত এখান থেকে মানুষের ব্যস্ততা। কেউ যাচ্ছেন জেলার বিভিন্ন উপজেলা বা গ্রামের দিকে, আবার কেউ ভোলা থেকে দেশের অন্য প্রান্তে যাওয়ার জন্য বাস ধরছেন। বাস স্ট্যান্ডে আসলেই চোখে পড়বে সারি সারি বাস, যাত্রীদের আনাগোনা, চালক ও শ্রমিকের ব্যস্ততা। সব মিলিয়ে এখানে সবাই একটা প্রাণ চঞ্চল্যকর পরিবেশ বিরাজ করছে। শুধু যাতায়াতের ক্ষেত্রেই নয়, বাস স্ট্যান্ডকে ঘিরে রয়েছে বিভিন্ন দোকানপাট, হোটেল, চায়ের দোকান ও ছোটো বড়ো নানা ব্যবসা। দর্শক, ভোলা বাস স্ট্যান্ডের ঠিক পিছের দিকেই অনেকগুলো বেদে পরিবার থাকেন। আমি ঠিক আপনাদেরকে দেখানোর জন্য এই পরিবারগুলোর সামনে চলে আসছি। ভোলা জেলাতেও বেদে জনগোষ্ঠীর বসবাস রয়েছে। ভোলা জেলা সমাজসেবা কার্যালয়ের 2026 সালের তথ্য অনুযায়ী জেলার সদর, দৌলত খান, বোরহানউদ্দিন, লালমোহন, তজুমউদ্দিন, চরপেশন ও মোহনপুরার সহ মোট 60টি উপজেলাতেই বেদে জনগোষ্ঠীর জন্য বিশেষ ভাতা কার্যক্রম রয়েছে। এসব উপজেলায় মোট 708 জন বেদে ভাতা ভোগকারী তথ্য দেওয়া রয়েছে। এর মধ্যে ভোলা সদরে 274 জন এবং লালমোহনে 126 জন ভাতা ভোগকারী রয়েছে। আসলে বেদে জনগোষ্ঠীর কাছে যাওয়ার সাথে সাথে বাসটা আমার ছেড়ে দিবে, যেহেতু আমি আগে টিকিট করে ফেলেছি চরপেশনের জন্য। তাই দূরে চলে আসলাম বাস ধরার জন্য, এবং খুব দূরে এসে বাস ধরতে পারলাম। উদ্দেশ্য চরপেশন যাব, চরপেশন টাওয়ার দেখার জন্য। বেদে গোষ্ঠী নিয়ে অনেক কথা আছে, যদিও আসলে আমি ওখানে আর একটু সময় দিতে পারলে ওদের সম্পর্কে জানতে পারতাম, সেটা আসলে জানা হলো না। যাই হোক, ইনশাল্লাহ রওনা দিয়েছি চরপেশনের উদ্দেশ্যে। একটু একটু করে যাচ্ছে বাস, বৃষ্টিও হচ্ছে। এই যে বামের যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাংলা বাজার। এই রাস্তা দিয়ে দৌলত খানের দিকে যেতে হয়। দৌলত খান হচ্ছে ভোলা জেলার অন্যতম একটা থানা, বর্তমান থানা। এই দৌলত খানই একসময় ছিল ভোলা জেলার মূল শহরের কার্যক্রম ছিল ভোলার দিকে। ডান পাশে একটা মসজিদ দেখতে পাচ্ছি, খুবই সুন্দর একটা মসজিদ, বাংলাদেশের ফাতেমা খানম মসজিদ। আলহামদুলিল্লাহ, ভোলা বাস স্ট্যান্ড থেকে চরপেশনের উদ্দেশ্যে আমরা অনেক দূরে গিয়ে চলে আসছি। যত সামনের দিকে যাচ্ছি ততই প্রাকৃতিক সৌন্দর্য আমাদের কাছে অন্যরকম ভালো লাগা কাজ করছে। রাস্তার দুপাশে ছোট ছোট পুকুর, নারকেল গাছ, কলা গাছ, সুপারি গাছ, সব কিছু মিলিয়ে অন্যরকম একটা সৌন্দর্য, ফসলে ভরা মাঠ। আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা চরপেশন শহর চলে আসছি। এখান থেকেই বাস থেকে নামার সাথে সাথেই দেখা যাচ্ছে চরপেশন টাওয়ার। এখান থেকে আমরা রিক্সা না নিয়ে পায়ে হেঁটেই চলে গেলাম, যেহেতু খুব কাছেই নেমেছি, পায়ে হেঁটেই চলে আসছি চরপেশন টাওয়ার। ইনশাআল্লাহ হাঁটতে হাঁটতে আমরা একদম টাওয়ারের খুব কাছে চলে আসছি। এসেই চোখে পড়ল খুব সুন্দর একটা পুকুর, যেই পুকুর পর্যটকদেরকে আরও মনোরঞ্জন এবং আকর্ষণীয় করে তুলেছে। এবং দেখতে খুবই সুন্দর একটা পুকুরের চতুর্দিকে মার্কেট, মানুষ কেনাকাটার ফাঁকে ফাঁকে পুকুরের ঠান্ডা বাতাস এবং নরম ছোঁয়া নিতে পারছেন। দূর থেকে দেখা যাচ্ছে টাওয়ারটা, যার উচ্চতা 225 ফুট, দক্ষিণ এশিয়ার সবচেয়ে অন্যতম ওয়াচ টাওয়ার। জ্যাকব টাওয়ারের একেবারেই পাশেই চোখে পড়েছে দৃষ্টিনন্দন খাসমহল জামে মসজিদ। এটি চরপেশন শহরের অন্যতম বড় মসজিদ। এই মসজিদের মাঝখানে দেখা যাচ্ছে খুব বিশাল এক গম্বুজ। এইটা হচ্ছে একেবারেই কাচের গম্বুজ, যা বাহিরের আলো ভিতরে প্রবেশ করতে পারে। মসজিদ এবং জ্যাকব টাওয়ারের গ্লাসের একই আদলে সাজানো হয়েছে। টাওয়ারের আরেক প্রান্তে রয়েছে চরপেশন শিশু বিনোদন পার্ক, বাচ্চাদের জন্য খুবই চমৎকার একটি পার্ক। যদিও পার্কের ভিতরে আমি ঢুকতে পারিনি, তবে বাহির থেকে আমার কাছে খুব অন্যরকম মনে হয়েছে এবং দেখে মনে হচ্ছে খুব সুন্দর একটা পার্ক। পার্কের ভিতরে দেখা যাচ্ছে দূর থেকে খুব বিশাল এক ডাইনোসরের ভাস্কর্য, এবং বাচ্চাদের জন্য ছোট ছোট অনেকগুলো রাইড দেখতে পাচ্ছি। যেটা হচ্ছে আসলে আজকে বৃষ্টির দিন, তো বৃষ্টির দিনের জন্য হয়তো ওভাবে এখনও অনেকে আসতে পারেনি, অনেক পর্যটক আসতে পারেননি, যেহেতু বাচ্চারাও বৃষ্টির জন্য আসেননি, এখনও এসে পৌঁছাতে পারেননি। আস্তে আস্তে হয়তো আসবে, কিন্তু বাহির থেকে আমার দেখে খুবই ভালো লাগে। চরপেশনের আশেপাশের যারা পর্যটক আছেন বা যারা এই পার্কে ঘুরতে আসেন, এই পার্কের ভিতরে সৌন্দর্য খুবই চমৎকার। এই মুহূর্তে আমরা একেবারে
টাওয়ারের নিচে চলে আসছি। টাওয়ারের নিচে এখান থেকে দেখব টাওয়ারের নিচের অনেকগুলো সৌন্দর্য আছে। এই সৌন্দর্যগুলো দেখেই আমরা ইনশাল্লাহ উপরে চলে যাব। টাওয়ারের এক প্রান্তে হচ্ছে পুকুর, আরেক প্রান্তে হচ্ছে খাসমহল মসজিদ, আরেক প্রান্তে হচ্ছে শিশু পার্ক বাচ্চাদের বিনোদনের জন্য। আমরা এখন খাসমহল মসজিদের সামনে যাব। ওখান থেকে মসজিদের কিছু অংশ দেখব এবং মসজিদের বাকি সৌন্দর্যটা উপর থেকে দেখব ইনশাআল্লাহ। এই যে দেখুন, একদম খাসমহল মসজিদের সামনে চলে আসছি। এটা হচ্ছে মসজিদের মূল ফটক। এখান দিয়েই হচ্ছে মুসল্লিদের যাতায়াতের প্রবেশ পথ। দর্শক, ইনশাআল্লাহ মসজিদ শেষে এখন আমরা 100 টাকা টিকিট করে জনপ্রতি ঠিক টাওয়ারের উপরে চলে যাব লিফটে। আলহামদুলিল্লাহ, এখন আমরা ধীরে ধীরে জ্যাকব টাওয়ারের একেবারে উপরের ওয়াচ পয়েন্টে চলে আসছি। আর এখানে এসে মনে হচ্ছে নিচ থেকে যে চরপেশন দেখেছিলাম ওপরে উঠে সেই চরপেশন যেন একেবারেই অন্যরকম। এখান থেকে চারদিকে তাকালে চোখে পড়ছে সবুজে ঘেরা বিস্তীর্ণ এলাকা, শহরের ঘর বাড়ি, রাস্তা, গাছপালা, আর দূরে ছড়িয়ে থাকা নদীচর অঞ্চল। অপূর্ব একটি দৃশ্য। এত উপর থেকে সব কিছু ছোটো ছোটো মনে হলেও পুরো এলাকার সৌন্দর্যটা একসঙ্গে উপভোগ করা যাচ্ছে। এখান থেকে চর কুকরি মুকরি সংরক্ষিত বনাঞ্চল, তারুয়া সৈকত, মনপুরার চর, পিয়াল, হাতিয়া, নিজনদ্বীপ এবং বঙ্গোপসাগরের দিকের দৃশ্য দেখার সুযোগ রয়েছে। সবচেয়ে সুন্দর বিষয় হচ্ছে একদিকে সবুজের সমারোহ, অন্যদিকে নদী, চর আর দূরের নীল জলরাশি। প্রকৃতি আর মানুষের তৈরি এই উঁচু স্থাপনা দুটো মিলেই জ্যাকব টাওয়ারের উপর থেকে চরপেশনের সৌন্দর্যটা সত্যি অন্যরকম লাগে। সত্যি বলতে চরপেশন শুধু নিচ থেকে জ্যাকব টাওয়ারের দেখলেই হবে না, সময় করে উপরে উঠতে হবে এবং চারপাশের এই বিশাল প্রাকৃতিক দৃশ্যটা নিজের চোখে দেখতে হবে। চরপেশনের শিশু বিনোদন পার্কটা তখন থেকে আমরা একেবারে নিচ থেকে দেখেছিলাম। যদিও নিচ থেকে অনেক ভালো লেগেছে, কিন্তু এই উপরের দৃশ্যটা আরও ভালো লাগছে। এত সুন্দর লাগছে যে মনে হচ্ছে বাচ্চাদের মতো আমি নিজেও একবার ঘুরে আসি। আলহামদুলিল্লাহ, ওয়াচ টাওয়ারের থেকে নিচে নেমে এখন আমরা দুপুরের খাবার খেয়ে একটি সিএনজি যুগে লালমোহন থানা হয়ে বোরহানউদ্দিন থানায় যাব। বোরহানউদ্দিন থানা, ওখানে আমার খালার শ্বশুরবাড়ি, এরপরে হয়েছে ছোটো বোনের শ্বশুরবাড়ি, এখন আবার ছোটো ভাইয়ের শ্বশুরবাড়ি। একই বাড়ি একই ঘর, 3 রকম আত্মীয়। লালমোহন থানা হচ্ছে আমাদের প্রাক্তন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মহোদয় এবং বর্তমান স্পিকার মেজর হাফিজউদ্দিন বীর বিক্রম, ঠিক ওনার বাড়ি ঘেঁষেই, ওনার বাড়ি হচ্ছে লালমোহন থানায়। লালমোহন থানা হয়ে আমরা এখন বোরহানউদ্দিনের দিকে যাচ্ছি। মোবাইল টিপো, পাশে যাও। এমনই তো লাগদা তুমি। কিসের পাশে? রাস্তার মাঝখানে তুমি? রাস্তার মাঝখানে না তুমি যে বই? আরে তুমি তো রাস্তার মাঝখানে। রাস্তার আজকাল তো তুমি নিজে, আরে বাবা তুমি নিজেই তো অ্যাক্সিডেন্ট করতা। আলহামদুলিল্লাহ, বলতে বলতে আমরা বোরহানউদ্দিনের একেবারে গ্রামে চলে আসছি। এখানে প্রথমে চোখে বলো খুব সুন্দর একটা চালতা গাছ, হয়তো অনেকে চোখে দেখেননি এর আগে। এক প্রান্তে চালতা গাছ, আর এক প্রান্তে সুপারির বাগান, আর এক প্রান্তে খুব দূর থেকে দেখা যাচ্ছে একটা নবাবী ঘাটলার উপরেই ছাউনি দেওয়া খুব সুন্দর একটা ঘাটলা। এটা হচ্ছে জাহাঙ্গীর এম আলম, আমার খালু সাহেব, ওনাদের বাড়িতে, গ্রামের বাড়িতে। দেখতে খুবই ভালো লাগে এবং গোসল করতে খুবই মজা লাগে। পুকুরের অন্য প্রান্তে আমরা খুব সুন্দর একটি সুপারি বাগান দেখতে পাচ্ছি। এখানকার মানুষের অন্যতম বৈশিষ্ট্য হলো প্রতিটি বাড়িতে, হাটে ঘাটে, মাঠে, রাস্তার পাশে 2 ধারে শুধু সুপারি গাছ আর সুপারি গাছ। অর্থাৎ যাদের কোনো গাছ নেই তাদেরও 2, 4, 5, 10টা সুপারি গাছ আছে এবং কয়েকটা নারিকেল গাছ আছে। এটাই হলো ভোলার মানুষের অন্যতম বৈশিষ্ট্য। ভোলার উর্বর মাটি ও অনুকূল আবহাওয়ায় সুপারি ও নারিকেল গাছ ভালোভাবে উৎপাদিত হয়। বিশেষ করে সুপারি এখানকার মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল। অনেক পরিবার সুপারি ও তাদের জীবন জীবিকা নির্বাহের জন্য একমাত্র মাধ্যম হচ্ছে সুপারির বাগান বা সুপারির গাছ। ভোলার পথে পথে যতই এগিয়ে যাচ্ছি ততই চোখে পড়ছে সারি সারি সুপারির বাগান আর মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা নারিকেল গাছ। দূর থেকে তাকালে মনে হয় সবুজে চাদরে ঢেকে আছে পুরো গ্রাম বাংলা। এই সুপারি বাগান শুধু ভোলার প্রাকৃতিক সৌন্দর্য বাড়ায় না, এটি এখানকার মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল।
ভোলার অনেক পরিবার আছেন বছরের পর বছর সুপারি চাষের মাধ্যমে জড়িত। গাছের পরিচর্যা, সুপারি সংগ্রহ করা এবং বাজারজাতকরণের মাধ্যমে কৃষকরা আয় করে থাকেন। নারিকেল এবং খেজুরের গুড় এখানকার মুরব্বীদের জন্য অন্যতম একটি খাবার। বিশেষ করে আমরা যখন ছোট ছিলাম তখন রমজান মাসে প্রতিটা বাড়িতে, প্রতিটা ঘরে ঘরে এই খাবারটা সবাই খেত। নারিকেল দিয়ে বিভিন্ন ধরনের পিঠা, দুধ এবং অনেক অনেক খাবার তৈরি করা হয়। তাই ভোলার এই সুপারি বাগান এবং নারিকেল গাছ শুধু চোখের সৌন্দর্য নয়, এর সঙ্গে মিশে আছে মানুষের পরিশ্রম, জীবিকা, ঐতিহ্য আর গ্রাম বাংলার চিরচেনা সৌন্দর্য। দূর থেকে একটা তাল গাছ দেখতে পাচ্ছি এবং খুব সুন্দর কিচিরমিচির শব্দও পাচ্ছি। বাবুই পাখির বাসা। চারদিকে শুধু সুপারির বাগান আর সুপারির বাগান। রাস্তার দুই ধারে যত দূর যাচ্ছি শুধু সুপারি বাগানই পাচ্ছি, শুধু সুপারির বাগান। এখনও সুপারি পাকেনি, সুপারি মাত্রই সুপারি আসছে, ছোট ছোট সুপারি আসছে। মাঝে মাঝে দুই একটা গাছে দেখা যাচ্ছে সুপারি পেকে আসছে। আরও 3-4 মাস পরে, অর্থাৎ নভেম্বর আগস্ট নভেম্বরের দিকে পেকে আসবে পুরোপুরি সুপারি। এই মুহূর্তে আমরা বাসায় ফিরে যাব এবং ভোলা জার্নির জন্য এটা আমার শেষ ভিডিও। আসসালামু আলাইকুম।